শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। প্রিয় দর্শক, তারকা কথনের সেটে সভাপতি আমাদের তারকাদের নিয়েই কথা হয়। তবে আজকে যাদের সাথে কথা হবে তারা ভীষণ বিশেষ মানুষ, বিশেষ সব কাজ দিয়ে কিন্তু আমাদের হৃদয়ে একটা জায়গা করে তারা আছেন এবং তাদের অনেক রকম পরিচয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম চমক নিয়ে তারা আমাদের তারকা কথনের সেটে সবসময় এসেছেন। আজকে তাদের পক্ষ থেকে কি চমক আছে সেটাই জানতে চাই, দেখতে চাই আপনাদের সকলকে সাথে নিয়ে। আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথিদের। সাথে আছেন নুসরাত ইমরোজ তিশা। আমি ডেজিগনেশন বলতে গিয়ে একটু ভাবছিলাম আসলে কি বলবো, নামটাই মনে হয় এখনকার জন্য যথেষ্ট। এটাই বেস্ট। সাথে আছেন নাসিরউদ্দিন খান, তিনি একজন অভিনয় শিল্পী, আর আরো অনেক গুণে গুণান্বিত বলা চলে, তবে দর্শক নন্দিত আসলে অভিনয় শিল্পী হিসেবেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসিটা আজকে একটু বেশি মিষ্টি, বেশি উজ্জ্বল মনে হচ্ছে। না, আমার হাসি সবসময় মিষ্টি এবং উজ্জ্বল। তাছাড়া প্রযোজক হিসেবে 840 খুব ভালো চলছে, আমরা খবর পাচ্ছি, ওই জন্য মনে হয় খুশি একটু বেশি। সে চাচ্ছিল যে বিষয়টা যেন তার সহকর্মী হিসেবে যে আছে কিভাবে বলি, এজন্য ভাই থ্যাংক ইউ সো মাচ বলে দেওয়ার জন্য। সো 840 তো ডাবল ধামাকা সকলের জন্য। একটা রেশ তো রয়ে গেছে 2007 সালের 420 নাটক থেকে। তো এরকম একটা ডাবল ধামাকা নিয়ে আসা দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে সিনেমা হলে এই ধরনের কাজ তো সচরাচর আমরা দেখতে অভ্যস্ত নই। এরকম একটা নতুন চ্যালেঞ্জ, নতুন কাজের অভিজ্ঞতা নিয়ে শুরুতে যদি নুসরাত ইমরোজ তিশা আপনার কাছ থেকে শুনি। না, এরকম একটা একেবারে ভিন্ন ঘরানার ছবি প্রচারে কাজ করছি, তার সাথে আছি, এরকম একটা প্রোডাকশনের সাথে থাকাও তো একটা অনেক বিশাল বড় একটা কি বলবো অনার। আমার খুবই ভালো লাগছে এবং দর্শকরা সিনেমাটা দেখছে, সিনেমাটা ডায়লগগুলো বলছে, মাথায় গেঁথে গেছে এবং সবাই পছন্দ করছে। এর চাইতে বড় বিষয় আর কিছু হতে পারে না। 420-তে ছিলাম অ্যাজ আ অ্যাক্ট্রেস হিসেবে, 840-তে ক্যামেরার পেছনে প্রডিউসার হিসেবে আছি। একটু নস্টালজিক হয়ে যাচ্ছি, দুটার সাথে আমার সম্পৃক্ততা আছে। সো ফিলিংস বলবো যাত্রাটা খুব সুন্দর। আচ্ছা, নাসিরউদ্দিন খানের কাছে একটু জিজ্ঞাসা করব, এই যে এমন একটা নতুন জনরার কাজ বাংলাদেশে, চ্যালেঞ্জের জায়গা তো নিশ্চয়ই ছিল, সেগুলো নিয়ে শুনবো। আগে অভিজ্ঞতাটা শুনি। অভিজ্ঞতা খুবই ভালো। আমি এই কাজে, যেহেতু এটা সরোয়ার ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, আমি তেমনিতেই একটু এক্সাইটেড ছিলাম। উনি একজন গুণ নির্মাতা এবং অনেক কথা আমার সহকর্মীদের কাছে ওনার সম্পর্কে শুনেছি এবং ওনার শিষ্যের সাথেও আমি কাজ করেছি, আশফাক নিপুণের সাথে, মানে ওনার ঘরানার লোকদের সাথে। এখন তাদের বসের সাথে কাজ করতে গিয়ে একটু এক্সাইটেড তো ছিলামই। তো কাজ করতে গিয়ে খুবই আরাম পেয়েছি। মানে কাজ করতে গেলে যেটা হয়, প্রথমে একজনের সাথে যে বিষয়টা ঘটে, একটু আড়ষ্টতা থাকে। ওনার সাথে আসলে প্রথম মিটিংয়েই আমার মানে কোনো আড়ষ্টতা ছিল না আর কি। ওনার সাথে প্রথম মিটিংয়ে মনে হচ্ছিল যেন অনেক দিন ধরে তার সাথে চেনা জানা আছে। আর উনি যেহেতু অনেক পারফর্মার ডিল করেছেন এ পর্যন্ত, দেশি বিদেশি, তো ওই সব দিক থেকে ওনার প্রতি একটা অন্য ধরনের আস্থার জায়গা ছিল। সে আস্থার জায়গাটা আমি খুবই খুশি। মোস্তফা সরোয়ার ফারুকীর প্রথম কোন কাজটি আপনি দেখেছেন দর্শক হিসেবে? সেটা তো এখন মনে করতে পারছি না। সিগনিফিকেন্ট কি মনে আছে? না, ক্যারাম মনে হয়, তারপরে আমার ঠিক মনে নাই। মানে ওই সময়কার গুলো দেখেছি শুরুর দিকে। হ্যাঁ, ব্যাচেলার, হ্যাঁ, টেলিভিশন। তিশা আপুর কাছে একটু জিজ্ঞাসা করবো, এই যে কোন কাজ আমি দেখেছি? না, আচ্ছা সরি, সেটা তো জিজ্ঞেস করা যাবেই না। সেটা হচ্ছে প্রত্যেকটা কাজে আপনি নতুন নতুন পরিচয় নিয়ে যে আসছেন, এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ব্রত, যে যা আছে সিনেমা অঙ্গনে সব ট্রাই করে ফেলবেন? ডিরেকশনে কিন্তু আমি কখনো আসতে চাইনি। আমি কখনোই ডিরেক্টর হতে চাইনি বা ডিরেকশনে আসতে চাইনি, বাট প্রডিউসার হব বা আমি কিছু ভালো সিনেমার সাথে অ্যাজ আ প্রডিউসার হিসেবে মানে সংযুক্ত থাকতে চাই, সেটা আমার অনেক বছরের স্বপ্ন। এটা আমি আসলে চেয়েছি অনেক বছর ধরে, যে না, আমি একজন অ্যাক্ট্রেস, অ্যাক্টিংয়ের পাশাপাশি আমি কিছু সিনেমা প্রডিউস করতে চাই, কিছু সিনেমার সাথে থাকতে চাই। সেই ধারাবাহিকতা বজায় কিন্তু আমার আজকে ক্যামেরার পিছনে অ্যাজ আ প্রডিউসার হিসেবে পরিচয়টা আসা বা অ্যাজ আ প্রডিউসার হিসেবে কাজটা করা। বাট আমি জানি না এরপরে আর কোনো আছে হচ্ছে ডিরেকশন। আসলে ডিরেকশনটা আমার মনে হয় না এটা আমাকে দিয়ে সম্ভব, এত ব্রেন আমার নেই। আপনি ট্রাই করেছেন কখনো বা চেষ্টা করেছেন শেখার? না, আমি চেষ্টা করিনি, কারণ আসলে 24 ঘন্টা থাকতে হয়। আসলে বিয়ের আগে আমার ইচ্ছা ছিল যে আমি একজন ডিরেক্টর হব, ডিরেকশন দিব, প্রডিউসও হব, মানে প্রোডাকশনও করব, ডিরেকশনও দিব, সবই ইচ্ছা ছিল। বিয়ের পর সরোয়ারকে দেখে মনে হচ্ছে ডিরেকশন আমার দ্বারা একদমই সম্ভব না, এটা আমার কাজ না।
প্রোডিউসার হওয়া আমার কাজ, ওইটা আমি ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো। আর আমি সেই দায়িত্বটাই হাতে নেই যেটা আমি পালন করতে পারবো, যেই দায়িত্বটা আমি পালন করতে পারবো না বা আমি কনফিডেন্ট না, সেটা আমি আসলে নিতে চাই না। সো আপাতত ডিরেক্টর হিসেবে আমার মনে হয় না আসবে। আচ্ছা, অভিনয় শিল্পীর জায়গাটায় যদি একটু যাই, সেটার জন্যই তো আসলে দর্শকদের কাছে আপনি এত বেশি জনপ্রিয়। অভিনয় শিল্পী হিসেবে আসলে নিজের কাজ নিয়ে আপনি কতটুকু স্যাটিসফাইড? না, আমি তো আসলে যখন আমি একটা কাজ করি তখন আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি, বাট স্যাটিসফাইড বা স্যাটিসফ্যাকশন তখনই আসে যখন দর্শকরা আমাকে বলে যে না, কাজটা ভালো হয়েছে, মনে গেঁথে গেছে। আলটিমেটলি তাদের জন্যই তো আসলে আমাদের সব পরিশ্রম। সো দর্শকরা যখন রিয়াকশন ভালো দেয় বা দর্শকরা যখন বলে যে ইটস গুড প্রোডাকশন এবং এটা খুব ভালো লেগেছে, তোমাকে মনে দাগ কেটে গেছে, তখন আসলে মনে হয় না আমি স্যাটিসফাই এবং আমি আমার যে কষ্টটা করেছি এটা সার্থক হয়েছে। আচ্ছা, সিনেমার কথা তো বলছি এবং দর্শকদের রেসপন্সও ইতিমধ্যে আমরা দেখেছি। একদিনেই তারা যে পরিমাণে ক্রেজ তৈরি করেছে। সিনেমার একটা প্রোমো আমরা যদি দেখে আসি সকল দর্শকদের সাথে নিয়ে। নির্বাচন আসলে কি? নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। বাথরুমে লগা অবরুদ্ধ শহরে বুদ্ধিজীবিতা কোনো সহজ কাজ নয়। সামনের ইলেকশনে আপনার বড় অপোনেন্ট কিন্তু ভোট চামু আমি এই ফকিনের বুদ্ধুর কাছে কি আমি কি ভোট চামু? চাইছি আমি কখনো ভোট চায় না, তো ফকিরের কাছে, এটা তো আপনার কাছে। তোকে কোয়ার্টারে কারেন্টের লাইন কে দিছে? আপনি দিচ্ছেন। পানির লাইন আপনি দিচ্ছেন। তাহলে তুই শান্তি থেকে আমাকে ভোট দিবি না কেন? এই ভুকা নাঙ্গা লোকের জন্য আপনি কি না করছেন? তাদের উচিত নিজের পয়সা খরচ করে অটো ভাড়া করে আপনার বাড়িতে এসে ভোটটা দিয়ে দাও। জাকির, সনাতন পাড়া বস্তিতে আগুন লাগাই দে। সুজন, জি বস, তুই 10 লাখ টাকা রিলিফ ট্রাকে ভরে রেডি করে রাখ। জি বস, আগুন নেভানোর পর আমি এই ত্রাণ লইয়া যাবো। ঢাকার আরো 17 জন লোকের ফ্ল্যাট আমি দুবাইতে কিনে দিতেছি। সবাই পাওয়ারফুল, কারোটা কেউ জানে না স্যার। তুই কি আর লুঙ্গি খুলতে পারবি? মোরশেদের হালার পুতের নাম কি রে? নাদিব বস। কি? নাদিব। নাদিম না রে, নাদিম না। এরকম পরিস্থিতিতে একটা অরাজনৈতিক নেতৃত্ব দরকার। আমি পালাই না লোক, আমি পালামু। স্যার, আপনার নাকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো একটা ডামি আছে। আপনি স্যার সব জায়গায় যান না, ডামিরে পাঠান যাতে কেউ আপনাকে বাইরে ফেলাতে না পারে। বড় হওয়ার জন্য কি করতে হয়? সত্য হইতে হবে। সো এখন আমরা সত্য হওয়ার সাধনা করব। রাজনীতিতে সবসময় অ্যাটাক চলে না, মাঝে মাঝে সময় আসে পাইতা দেওয়া। সন্তানের যদি কোনো বিপদ হয় তাহলে তো আপনার কাছে আসবো, তাই না? সন্তানের কি বিপদ হয়েছে? ক্ষমতা নিজেই তো একটা বড় টনিক। ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারে কাছে আসতে পারে না। আমার ছোট ভাইটাকে যে গুম করে রেখেছেন, আমার সে ভাইটি কি আদৌ বেঁচে আছে নাকি মাছেদের খাবার হয়ে গেল? আচ্ছা মিলন, আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন মিলন? পাবলিকরা হাইওয়েস্টা লাইন দেবে, ওদের ভালো লাগবে না স্যার। পুরা সামনে নিয়ে গেছি, ওদের রুচি খারাপ স্যার। আসলে সিনেমাটা মনে হচ্ছে যে ট্রেলার দেখে অতৃপ্তির জায়গাটা আরও বেশি বেড়ে গেল। সিনেমা হলে না দেখলে এই সিনেমার সাথে জাস্টিস করা হবে না। তাই প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে গিয়ে 840 সিনেমাটা দেখতে। একটু আপনার কাছে আসতে চাই নাসিরুদ্দিন খান, এই যে এরকম একটা বোল্ড চরিত্র করা, আপনি সবসময় বোল্ডার দেন এভার, যে কোনো চরিত্রে একদম ভিন্ন মাত্রার কিছু সংযোজন আপনার নিজস্ব থাকে। এখানে তো আরও একটা ডিফিকাল্ট পলিটিক্যাল একটা ক্যারেক্টার, পলিটিশিয়ান হিসেবে। তো আমাদের দেশের রাজনৈতিক যা পরিস্থিতি, সেখানে আসলে এই জায়গাগুলোতে অভিনয় করা একজন শিল্পীর ব্যক্তিগত জীবনে অনেকটা প্রভাবিত করেছে, এর আগেও আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আপনি কি চ্যালেঞ্জ ফেস করেছেন বা ডিফিকাল্টিস কী ছিল?
আমি আসলে সত্যিকার অর্থে যদি বলি, আমি ব্যক্তিগতভাবে ওরকম কোনো চ্যালেঞ্জ মানে বোধ করিনি, বা রিস্কের কথা যেটা বলেন ওটা আমি বোধ করিনি। আমি তো একজন অভিনেতা, আমি তো একজন পুতুল। তো আমার ডিরেক্টরের যে ইনস্ট্রাকশন দিয়েছেন, যেভাবে বলেছেন, আমি সেটাই ফলো করেছি। আমি শুধু অ্যাক্টিংটাই করতে চেয়েছি তখন। এবং আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলি, আমি আগেও একটা উপলব্ধি আমার হয়েছিল, যেটা সরোয়ার ভাইয়ের সাথে কাজ করে উপলব্ধিটা আরও দৃঢ় হয়েছে। সেটা হচ্ছে যত বেশি নিজেকে ডিরেক্টরের কাছে, আস্থাভাজন ডিরেক্টরের কাছে সঁপে দেওয়া যায়, তত বেশি কাজটা সহজভাবে করা যায়। তো ওনাকে আমার ওরকম মনে হয়েছে, আমি মানে উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে করেছি আর কি। আমার কাছে ওরকম কোনো মনে হয়নি। আপনি রিস্কও ফিল করেননি কখনো? না, আমি ফিল করিনি। যে কাজের আফটার এফেক্ট আসলে কি হতে পারে আপনার ক্যারিয়ারে? আফটার ইফেক্ট অনেক কিছু হতে পারে, তখন দেখা যাবে, সেই চিন্তা করে ওই মোমেন্টের কথা বলছি আর কি। ওই মোমেন্টে আমি কোনো ধরনের চাপ নিয়ে কাজ করিনি। ওই মোমেন্টে আমি শুধু উনি যা বলেছেন আমি অ্যাক্টিংটাই করতে চেয়েছি। এটা কি সব কাজের ক্ষেত্রেই আপনার এই নেচারটা কি সার্বজনীন থাকে সব সময়? আমি এটাই চেষ্টা করি আর কি। এটা করলে অনেক কিছুতে চাপমুক্ত থাকা যায় আর কি। সিনেমাটা শুটিং কবে থেকে শুরু হয়েছিল? এটা সম্ভবত নভেম্বরের 5 তারিখ। আমরা 3 তারিখ ঢাকাতে গিয়েছি, সম্ভবত 5 তারিখ থেকে আমরা শুট শুরু করেছিলাম। নভেম্বর কি 2023? আচ্ছা, তার মানে একটা বছরের মধ্যে বাকিটুকু প্রসেস করে আসলে দর্শকদের জন্য। ওই সময় আসলে আমাদের রাজনৈতিক পরিস্থিতি বা দেশের অবস্থা কেমন হবে এটা কিন্তু আমাদের কারো কাছে বোধগম্য ছিল না। সেই জায়গায় এরকম একটা বোল্ড মুভমেন্ট নেওয়া, একটা সিনেমার জন্য কাজ করা, এটার ভবিষ্যৎ কি হবে এটা কল্পনা না করে, তো হাউ ওয়াজ দ্য থিং? না, অনেস্টলি স্পিকিং, মোস্তফা সরোয়ার ফারুকী সবসময় তো স্রোতের বিপরীতেই হেঁটেছে। সেটা ব্যাচেলার হোক বা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি হোক বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক, যেটাই করুক না কেন সেটাই সে চেষ্টা করেছে মানুষের চিন্তাবোধ চেঞ্জ যেন হয়, যেন সমাজের একটা পরিবর্তন হয়। এই সব কিছুর বিবেচনা করেই কিন্তু সে সবসময় সিনেমা বানায়। এখন আমার পার্টনার যেহেতু স্রোতের বিপরীতে চলে অভ্যস্ত, আমি তো অবশ্যই অ্যাজ আ পার্টনার হিসেবে তার সাথে থাকবই, সেটা যতই রিস্ক হোক না কেন। আর অ্যাজ আ প্রডিউসার হিসেবে আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য প্রোডাকশন, যেটাতে আসলে আমার প্রথম প্রোডাকশন শুড বি লাইক দ্যাট, যেটা বর্তমানের কথা বলবে, যেটা ছাত্রদের কথা বলবে, যেটা মানুষকে ইন্সপায়ার করবে। সো এই জন্যই একসাথে থাকা এবং এই বোল্ড পদক্ষেপ নেওয়া, কারণ বাংলাদেশে আমার মনে হয় না এইভাবে রাজনৈতিক মানে পলিটিক্যাল স্যাটায়ার এর আগে কোনো সিনেমা হয়েছে এইরকম একেবারে রিলেভেন্ট। আর যদি বলা হয় এই চিন্তাটা কেন সরোয়ারের মাথায় আসলো, রাজনীতি তো আসলে পৃথিবীর সব জায়গায় রাজনীতি চলে, আপনার সেটা বড় পরিসরে বলেন, সেটা ছোট পরিসরে বলেন, সেটা গ্রামে বলেন, মহল্লায় বলেন, সেটা ফ্যামিলির মধ্যেও বলেন না কেন, সব কিছুতেই কিন্তু রাজনীতি আছে। ওটার উপর বেস করেই সরোয়ারের এই গল্পটা সাজানো এবং এখানে কাউকে ছোট করা, কাউকে বড় করা, কাউকে পজিটিভ নেগেটিভ কিছুই দেখানো হচ্ছে না। এখানে আসলে বলা হচ্ছে পরিস্থিতি এবং পরিস্থিতির সাথে শিকার মানুষের কথাগুলোকে। এই সিনেমার মধ্য দিয়ে কি আমাদের পরবর্তীতে যারা দেশ লিড করবেন তাদেরকে কি কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে? স্যাটায়ার যদিও আছে, তাও তো প্রত্যেক স্যাটায়ারের পেছনে একটা মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমার কাছে মনে হয় এই সিনেমার মাধ্যমে যা ঘটে এসেছে সেই জিনিসটা ম্যাস অডিয়েন্সের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি, এবং স্পেশালি আমাদের যেসব আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে ছাত্ররা, আমরা সেই ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে চেয়েছি, তাদেরকে স্ট্রং হওয়ার জন্য এই সিনেমাটা বানানো হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা ছাত্র স্টুডেন্টরা এই সিনেমাটা দেখা উচিত, এতে তারা ইন্সপায়ার হবে এবং জোরতোর করে মাঠে মানে হাল ধরতে পারবে আর কি। এখনো তো আসলে ওই হালের জায়গাটা ধরে সবকিছু যেমন পরিবর্তন হচ্ছে, পরিচালক হিসেবে তো আমরা মোস্তফা সরোয়ার ফারুকীর কাজ সবসময় দেখেছি, একটা কাজে একটা ভিন্ন মান ভিন্ন ধরনই আসলে সংযোজন করলেন তিনি। সেই জায়গা থেকে হঠাৎ করে এই যে পলিটিক্যাল মুভমেন্ট নিয়ে নিজে ভাবা, আবার কোইন্সিডেন্টলি এমন একটা সময়ে এসেই আমরা এই কাজটি দেখলাম যেখানে তিনি ভীষণ বিশেষ একটা দায়িত্ব নিয়েও কাজ করছেন আমাদের সংস্কৃতির একটা নতুন হাল ধরার কাণ্ডারি হিসেবে। সেই জায়গাটাকে কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় যে সরোয়ার যদি কোনো পজিশনে না থাকতো তাও আমি সিনেমাটা এখন রিলিজ দিতাম, এবং এটা তার পজিশনের সাথে কোনো কিছু না। ডিরেক্টর মোস্তফা সরোয়ার ফারুকী ফিল করেছে এবং আমরা ফিল করেছি এই সিনেমাটা এখনই মুক্তি দেওয়া উচিত, এখনই এই সিনেমাটা জনগণের কাছে পৌঁছে দেওয়া উচিত। তার উপরে বেস করে আসলে আমাদের ডিসিশন, এবং আমি খুব অল্প সময়ে আমরা ডিসিশনটা নিয়েছি, এজন্য ক্যাম্পেনিংয়ের সময়টা আমরা হাতে পাইনি। আর যদি বলা হয় যে মুক্তির বিষয়ে, মানে আমি আপনার প্রশ্নটা একটু
সরে গেছি। যদি প্রশ্নটা আরেকবার করতেন। আচ্ছা, ওই যে এমন একটা প্রেক্ষাপটে সিনেমাটা নির্মিত হলো, তারপরে এই পরিবর্তনের সময় আবার এমন একটা পজিশনে আমরা হ্যাঁ, সেটা বলছি যে এই প্রেক্ষাপটেই আসলে সিনেমাটা রিলিজ হওয়ার দরকার ছিল, বিধায় এই সিনেমাটা এখন রিলিজ হয়েছে। এটার সাথে আসলে কারো পদ বা কোনো কিছুর সাথে জড়িত নেই। জি, আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে মোস্তফা সরোয়ার ফারুকী টেলিফোন লাইনে যুক্ত আছেন, তার সাথে সরাসরি কথা বলে যদি আমরা এটার উত্তর উনিই দিতে পারবে ভালো করে। শুভ দুপুর, কেমন আছেন? শুভেচ্ছা আপনাকে। 840 সিনেমার পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী আছেন যুক্ত আমাদের সাথে টেলিফোন লাইনে। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে সিনেমা যে নির্মাণটি হলো, তারপর দর্শকদের উদ্দেশ্যে প্রদর্শনী হলো, সবকিছু মিলে তার এখন অনুভূতি কি? আমরা কথা বলছিলাম কিন্তু 840 সিনেমা নিয়ে। আমাদের স্টুডিওতে আছেন তিশা আপু আছেন, নাসিরউদ্দিন খান আছেন, তাদের কাছ থেকে শুনেছি। পরিচালক হিসেবেও আপনার কাছে একটু শুনতে চাচ্ছিলাম সিনেমার রিয়াকশন নিয়ে। হ্যালো প্রোডিউসার তিশা। হ্যালো নাসির ভাই। জি হ্যালো। এটা আমার জন্য একটা অন্য রকমের অভিজ্ঞতা যে আমার ছবি রিলিজ হচ্ছে, কিন্তু আমি ছবির কোনো ক্যাম্পেইনে নাই সে অর্থে থাকতে পারছি না, কারণ আমি এখন অন্য দায়িত্ব পালন করতে হচ্ছে। এবং এই প্রথম বোধহয় আমার কোনো একটা ছবি মুক্তি পেল যেটা বিশেষ কোনো রকমের প্রচার প্রচারণা ছাড়াই। কিন্তু আমরা বিশ্বাস করি এই ছবির ভিতরে যে উপাদান আছে সেটা দর্শকদের ভালো লাগবে এবং দর্শকরা নিজেরাই এটা প্রচারের কাজ করবেন। এবং এই ছবিতে নাসিরউদ্দিন খান দুর্দান্ত অভিনয় করেছেন, অন্যান্য অভিনেতারাও সবাই ভালো করেছেন। এটা পলিটিক্যাল স্যাটার আমাদের এখানে খুব কম হয়, কিন্তু আমরা করতে পেরেছি এবং শুটিং করেছি আমরা গত বছরের নভেম্বরে, এখন দর্শকদের সামনে আসলো। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সিনেমা হলে গিয়ে ছবিটা দেখে যদি ভালো লাগে আপনারাই প্রচারের দায়িত্ব পালন করেন, যেহেতু আমি এখন অন্য দায়িত্ব পালন করছি। আপনি জাতির দায়িত্ব পালন করছেন, আর জাতি এখন আপনার সিনেমার দায়িত্ব পালন করবে আশা করছি। না, ইটস বিন অলরেডি 4 days, অলমোস্ট 4 days। দর্শকদের রিয়াকশন ভালো, দর্শকরা দেখছে, হলে যাচ্ছে, দেখছে এবং প্রচন্ড প্রশংসা করছে, ভালো লাগছে এটা দেখে। এই যে একটা দারুণ জায়গা কিন্তু যে দর্শকরা একসময় ভীষণ ক্রিটিসিজমের মধ্যে দিয়ে কিছু কাজগুলোকে নিয়েছিলেন, সমালোচনা আলোচনা দুটিই ছিল, তারাই আবার কেমন একটা প্রচারের কাণ্ডারি হিসেবে কাজ করছেন। এই বিষয়টাকে কেমনভাবে দেখছেন? আচ্ছা, এইটার উত্তরটা আসলে খুব কঠিন। কেন কঠিন? কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় যে কি হয়েছে কি হবে তার চাইতে বড় বিষয় হচ্ছে একটা ভালো কাজ যখন আসবে তখন সেই কাজটার পিছনে এফোর্ট দেওয়া উচিত এবং সেই কাজটাকে প্রপারলি এক্সিকিউট করা উচিত। সেটার পজিশন যেটা বা সেটা যে যতগুলো দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই জিনিসটাই করা উচিত, সব কিছু ভুলে। তো আমি এখন কে কি করেছে না করেছে, কি হয়েছে না হয়েছে এগুলোর মধ্যে পড়বো না। আমি শুধু বলবো যে ভালো একটা কাজ 840 এসেছে সিনেমা হলে, সবাই আমরা একসাথে হয়ে এটার প্রচারণা করি, সবাই সেটাকে শুভকামনা জানাই, এটাই হচ্ছে আমার বড় প্রশ্ন, বড় উত্তর। আচ্ছা, সিনেমার শুটিং কোথায় কোথায় হয়েছে এবং আর্টিস্ট হিসেবে কারা কারা ছিলেন, কাদেরকে পেয়েছেন, এই ইনফরমেশনগুলো একটু শুনতে চাই আমি, যদি নাসিরউদ্দিন খান আপনার কাছে শুনি। শুটিং হয়েছে আমার মামা বাড়ি থেকে হচ্ছে নওগাঁতে, নওগাঁ করেছি, রাজশাহী করেছি, ঢাকার বিভিন্ন জায়গায় করেছি, চিটাগং করেছি, ফয়েজ লেকে, দুবাইতে করেছি, আর কিছু অংশ দুবাইতে হয়েছে। আচ্ছা, দেশের বাইরে গিয়ে শুটিং করার এক্সপেরিয়েন্সটা ওটা কেমন ছিল? ওটা তো খুবই অসাধারণ। আর আমাদের আসলে আমরা খুব প্রায় 7 জন গিয়েছিলাম মনে হয় টিমে, 3 জন অভিনেত্রী ছিল আর ক্যামেরা এবং একজন সিনেমাটোগ্রাফার, তার অ্যাসিস্ট্যান্ট, ডিরেক্টর এবং কো ডিরেক্টর। আমরা 7 জন গিয়েছিলাম ছোট একটা টিম নিয়ে এবং আমরা যে কয়দিন ছিলাম সেই কয়দিন আসলে কেউই, ডিরেক্টর থেকে শুরু করে কেউই দম ফেলানোর সুযোগ পাইনি আমরা। তো যেদিন শেষ হয় শুটিং সেদিন মনে হয় আমরা 12টার দিকে আমরা 3-4 জন বের হই একটু ঘোরার জন্য, আমরা ঘোরার সময়টুকুও পাইনি, কিন্তু আমাদের অভিজ্ঞতাটা খুবই ভালো এবং ওখানকার অনেক মানুষের আমরা অনেক হেল্প পেয়েছি। বাঙালি চিরাঙ্গা অনেক মানুষ আছে, ওখানে এত মানুষ এটা বলার মতো না। ভাইয়া খুব আচ্ছা, সে যখন তাদের সাথে পরিচয় হয় চারগাঁয়, তাদের সাথে কি ওই ভাষায় কথা বলে তখন আপনারা কিছু বুঝতে পারেন? এই যে আমি আর উনি এখন যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, যখনই নাসির ভাইয়ের ফোন আসে আমি কিচ্ছু বুঝি না, চারগাঁয়ের ভাষায় কথা বলে যায়। এখন যদি আমার নামে বদনামও করে থাকে সেটা আমি বুঝবো না। আচ্ছা, তিশা আপুর কয়েকটা প্রশংসা করুন তো চারগাঁয়ের ভাষায়। ও মা,
সাদকে আসাত মধ্যে হয়তো গেলে তো তিশা বুঝতো না, তিশা বুঝিবে না? হ্যাঁ আমি বুঝিব, আচ্ছা কারণ আমি হালদা করেছি একটু চাটগা বেশি। একটাই আমার যেটা আমি শুরু থেকে দেখলাম, তিশার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল কাজ করতে গিয়ে কো-অ্যাক্টর হিসেবে। কিন্তু যখন আমি 840-তে কাজ করতে যাই তখন আমি সত্যি অন্য এক তিশাকে দেখি, মানে এমন একটা তিশাকে যে কিনা যে প্রডিউসার হিসেবে যে কাজটা সে করতেছে সেটা আমি দেখতে পেয়েছি তার বাসার মধ্যে। মনে হচ্ছে যেন মা আর কি একটা, যে তার সন্তানকেও দেখছে, যে সরোয়ার ভাইকেও দেখছে, যে দুইটা অ্যাসিস্ট্যান্ট ছিল তখন শুভ আর তাবরিশ তাদেরকেও দেখছে, এবং গৃহকর্মে সহযোগিতা করার জন্য যারা আছে সবার সাথে একটা অন্য ধরনের বিষয় তার সাথে ঘটে আর কি। আর ছবি হলের যে বিশাল একটা ফ্যামিলি, ওই ফ্যামিলির কেন্দ্রবিন্দুতে আছে কিন্তু তিশা, এটা আমি দেখেছি আর কি ওখানে। আমি যেমন আমি মুস্তফা কামাল রাজের বাসায় একদিন গেলাম, কি কারণে যেন রাজ বলে যে আসেন ভাত খাইতে বসি, আপনাকে জোর করতাম না, আপনি এই কারণে জোর করতেছি কারণ তিশা ভাবি মাছ রান্না করে পাঠাইছে, তোমাকে বলা হয় না এটা, তুমি একবার কি মাছ রান্না করে পাঠাইছিলে, এটা আমি রাজের বাসায় খাইছি। তো সে হচ্ছে যে এরকম একজন মানুষ আর কি। আচ্ছা, এই যে কেন্দ্রবিন্দু একটা ফ্যামিলি, একটা প্রোডাকশন হাউস, সব কিছুরই কেন্দ্রবিন্দুতে কাজ করা, এই কাজগুলো ম্যানেজ করেন কিভাবে? মোটিভেশনটা কি থাকে আপনার জীবন? আমার মনে হয় ভালোবাসা। মানে আমি আমার বাবাকে দেখেছিলাম যে আমার বাবা একা কখনো খাওয়া দাওয়া করতো না, বা একা কোথাও যেত না, বা একা কোনো কিছুই করতো না। সে সব সময় আমি দেখতাম যে সব ভাই বোনদেরকে নিয়ে, তার আত্মীয় স্বজনকে নিয়ে প্ল্যান করার চেষ্টা করতো। ইভেন তার অফিসের যে ওয়ার্কাররা আছে সবাইকে নিয়েই সে প্ল্যান করতো। হয়তোবা এই বিষয়টা আমার মধ্যেও কাজ করে। আমি সরারকেও কখনো একা মুভ করতে দেখিনি, বা একা কখনো কিছু করতে দেখিনি। ও সবসময় ভাই ব্রাদার বা সবাইকে নিয়েই সে কাজ করতো। তো আমি ছোট থেকে বড় হয়েছি যে স্পেশাল মানুষগুলো আমার জীবনে অনেক বেশি প্রভাব ফেলে, আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার ভাই, সবাইকে আমি এভাবেই চলতে দেখেছি, আমার মা। আমি আসলে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, সবার ভালোবাসা পেয়ে ভালো থাকতে চাই, আমি একা কখনো মুভ করতে চাই না। বা আমি কখনো চিন্তা করিনি যে আমার একার সিনেমা আসবে, বা আমি একা এখানে যাব, আমি একা এই জিনিসটা কিনবো, আমি একা বড় একটা কিছু করবো। না, আমি চেয়েছি আমরা সবাই মিলে কাজটা করব, কারণ একা কিছু করা যায় না। এই যে ভালোবাসার কেন্দ্রবিন্দু থাকা এবং ভালোবাসাকেই মোটিভেশন হিসেবে নেওয়া, কিন্তু নিরবচ্ছিন্ন ভালোবাসা তো আসলে জীবনে কেউই পায় না। বিশেষ করে এমন একটি জায়গায় আপনি কাজ করছেন, একজন শিল্পীকে অনেক ক্রিটিসিজমের ভেতর দিয়ে আসলে কাজ করতে হয়। একজন শিল্পী হিসেবে সেই ক্রিটিসিজমগুলোকে আপনি কিভাবে ডিফেন্ড করেন? আমার কাছে মনে হয় এটাও এক ধরনের ভালোবাসা। তারাই আমাকে ক্রিটিসাইজ করছে যারা আমাকে ভালোবাসে, বা তারা আমার অন্য রূপ দেখতে চায়, বা তারা আমাকে অন্যভাবে দেখতে চায়, হয়তো বা সেইটা দেখতে পাচ্ছে না বলে ক্রিটিসিজম করছে। জীবন তো এখন আবার একটু ভিন্নভাবে পাল্টে গেছে না? এতদিন একটা পরিচয় ছিল, নিজস্ব সত্তা ছিল, এখন একজন গুণী নির্মাতার ওয়াইফের পাশাপাশিও একজন সরকারি কর্মকর্তা যিনি দেশের একটা মূল জায়গার দায়িত্ব পালন করছেন, তার স্ত্রী হিসেবেও এই পরিবর্তনের জায়গাটাকে কিভাবে দেখছেন? কোনো পরিবর্তন কি আদৌ আছে? আমার কাছে মনে হয় যে আমার তো ফ্যামিলি লাইফে কোনো পরিবর্তন আসেনি, বা আমার কাজের জায়গায় কোনো পরিবর্তন আসেনি। আমার লাইফের একটাই পরিবর্তন আসছে যে মোস্তফা সরোয়ার ফারুকী অফিসে যাচ্ছে, এটা ছাড়া আমার জীবনে আর কোনো পরিবর্তন নিজেকে একটু ভাবতে হচ্ছে কি যে এখন একটু এভাবে চলতে হবে, বা এই কাজগুলোতে একটু বেশি ফোকাস করতে হবে? না, আমার কাছে মনে হচ্ছে আমি কখনোই এমন কোনো কাজের সাথে জড়াইনি নিজেকে যেটার কথা আমি বলতে পারবো না, বা এমন কোনো কাজ করিনি যেটার জন্য আমি মুখ দেখাতে পারবো না, বা এমন কোনো জায়গায় যাইনি যেটার জন্য আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমার লাইফ ইজ ভেরি স্ট্রেট, আমার লাইফ খুবই সহজ সরল একটা লাইফ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা এখনো সিনেমাটি দেখেননি, 840 ডাবল ধামাকার এই সিনেমাটা পলিটিক্যাল স্যাটায়ার নিয়ে, দেখতে হলে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে যেতে হবে আপনার পছন্দের কন্টেন্টটি উপভোগ করে সবার সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ সকলকে। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।